ডাল ভাত খেতে ভালো লাগে বলছেন সালাউদ্দিন। জানাবো এই সরকার কি পদ্ধতিতে যাবে সেটা এখন স্পষ্ট করা জরুরি। জানাবো ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে এবং সর্বশেষ জানাবো নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, 63 জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাল ভাত খেতে ভালো লাগে বলছেন সালাউদ্দিন। হাটহাজারী মাদ্রাসায় ডাল ভাত সহ গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল উদ্দিন। শুক্রবার দুপুরে হেফাজত ইসলামের দুর্গ বলে খ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আলাম্মা শাহ আহমদ শফি ও সংগঠনটির আরেক সাবেক আমির প্রয়াত আলাম্মা জোনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করে হেফাজত নেতারা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শেষে তারা মাদ্রাসার মহাপরিচালকের কক্ষে ফ্লোরে বসে দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজাম মণিপুরীকে জানান তার ডাল ভাত খেতে ভালো লাগে। যদিও এরকমের ডাল ভাত প্রতিনিয়ত খেয়ে হাটহাজারী মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছে বলে জানান মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম সাইদ। তিনি জানান হাটহাজারী মাদ্রাসায় প্রতিদিন দুপুর ও রাত 2 বেলা প্রায় 9,000 শিক্ষার্থীকে ফ্রি কর্তৃপক্ষ ডাল ভাত প্রদান করে থাকে। এছাড়াও প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ডাল ভাতের সঙ্গে গরুর মাংস প্রদান করা হয়। এই সাধারণ খাবারের অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অফিস সহকারী পরিচালক ডক্টর ASM ইমতিয়াজ হোসেন। তিনি জানান ডাল ও ভাতের সংমিশ্রণ একটি সুষম খাদ্য যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ডাল প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যখন ভাত কার্বোহাইড্রেট এবং কিছু পরিমাণে প্রোটিন সরবরাহ করে। এই দুটি খাদ্য একসঙ্গে খেলে শরীরের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টির চাহিদা পূরণ হয়। এই সরকার কি পদ্ধতিতে যাবে সেটা এখন স্পষ্ট করা জরুরি। গত কয়েকদিন ধরে আলোচনায় আছে অন্তর্বর্তী সরকারের নিরাপদ প্রস্থানের বিষয়টি। সংশয় তৈরি হয়েছে পরবর্তী নির্বাচিত সরকার এই সরকারের সব সংস্কারের বৈধতা দেবে কিনা তা নিয়ে। তাই উঠে এসেছে দায় মুক্তির প্রসঙ্গ। সরকার আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে নাকি বিএনপির জন্য বিস্কুট দৌড়ের আয়োজন করবে, উঠছে এমন প্রশ্ন। ঢাকায় আয়োজিত এক সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের 3টি তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ নির্ধারিত ছিল বলে তাদের কাজকর্মের বৈধতার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু আগামী সরকার এই সরকারের কাজগুলো সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয়ে প্রশ্ন এখনো সামনে রয়ে গেছে। কি করে যাচ্ছেন আর আগামী সরকারের জন্য কি রেখে যাচ্ছেন সে বিষয়ে স্বচ্ছ বক্তব্য দিতে হবে। তিনি আরও বলেন, এই সরকার কী পদ্ধতিতে যাবে সেটা এখন স্পষ্ট করা জরুরি। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। যেটুকু সময় আছে এর ভেতর দিয়ে এই সরকার কী অর্জন করে বের হয়ে যেতে চায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে সেটাও বলার সময় এসেছে। দেবপ্রিয় বলেন, আমার পিসিমা একটা কথা শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যতটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। ডেমোক্রেসি ডাস নামের একটি সংগঠনের আয়োজন করা ওই সেমিনারে রাজনৈতিক নেতারাও অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সমাজের দায়মুক্তির বিষয়টিও সামনে আনেন। ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সেমিনারে বলেন, 26টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণায় দেখা গেছে 10 মাসের বেশি যেসব অন্তর্বর্তী সরকারের মেয়াদ হয় তাদের সফলতা তুলনামূলকভাবে কম। আব্দুল্লাহ আল মামুন ডয়েচে ভেলেকে বলেন, আসলে অল্প সংস্কার আর বেশি সংস্কারের যে অস্বচ্ছ কথা তাই সংকট তৈরি করেছে। আসলে বিশ্বে যেসব অন্তর্বর্তী সরকার সফল হয়েছে তারা নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেছে। সেমিনারেও অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ডয়েচে ভেলেকে বলেন, নির্বাচনের জন্য প্রেশার তৈরি হচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকার এখন এক্সিট প্ল্যান দরকার। একটা হতে পারে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের হাতে নির্বাচনের দায়িত্ব দিয়ে চলে যাওয়া, তবে সেটা নাও হতে পারে। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনের সম্ভাবনা বেশি, সেখানেও এক্সিট প্ল্যান লাগবে দায়মুক্তি। কারণ এই সরকারের অনেক কাজের বৈধতা পরবর্তী সরকার নাও দিতে পারে। ফলে তার জন্য ভালো হবে তার সরকারের এনসিপি
এনসিপি পন্থী যেসব উপদেষ্টা আছে বা বিতর্কিত যেসব উপদেষ্টা আছে তাদের পদত্যাগ করিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নির্বাচন করা, সেটা হলে তার জন্য এক্সিট সহজ হবে। তবে নির্বাচন নিয়ে এক ধরনের খেলা আছে, সেই খেলার মাধ্যমে হয়তো সরকার চাইবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে, তবে যেভাবে চাপ বাড়ছে তাতে এপ্রিলের মধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন? ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার ট্যারিফ কিং বা শুল্ক বসানোর রাজা ভারতের ওপর 25% হারে পাল্টা শুল্ক আর তার উপর তথাকথিত রাশিয়া পেনাল্টি, এই হুকুম জারির কিছুক্ষণের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান। পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঘোষণা করেন সে কথাও। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটাও লিখতে ভুললেন না, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। অথচ 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় মেয়াদে এই পাকিস্তান সম্বন্ধেই তিনি মন্তব্য করেছিলেন, এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। কিন্তু এই দ্বিতীয় মেয়াদে এসে সেই অবস্থান থেকে তিনি শুধু টার্নই করেননি, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিনকে দিন ক্রমেই আরও ঘনিষ্ঠ হচ্ছে। তার পাশাপাশি দিল্লিকে খোঁচা দেওয়ার কোনো সুযোগই যেন ট্রাম্প ছাড়তে চাইছেন না। এই ধারাবাহিকতাকেই তিনি জানিয়েছেন পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং কোন মার্কিন কোম্পানি এবং পার্টনারশিপের নেতৃত্ব দেবে সেটা এখন বাছাই করার কাজ চলছে। জ্বালানি খাতের এই সমঝোতা সাম্প্রতিক পাক মার্কিন সম্পর্কের ডায়নামিক্সের সবশেষ সংযোজন। যদিও পাকিস্তানে এই তেলের রিজার্ভ ঠিক কোথায় সেটা ট্রাম্প কিছু ভেঙে বলেননি। ভূরাজনীতির পর্যবেক্ষকরা অবশ্য এই সম্পর্কের গতি প্রকৃতি দেখে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের যে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাতে কোনো ভুল নেই। এই জ্বালানি সমঝোতার ঘোষণায় এমন একটা সময় এলো যখন পাকিস্তান ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও আলাপ আলোচনা চলছে। গত সপ্তাহে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিওর সঙ্গে দেখা করার পরে জানিয়েছিলেন দুপক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং দিন কয়েকের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ভারতের জন্য এর অর্থ কী? ঘটনাপ্রবাহ যেভাবে মোড় নিচ্ছে তাতে কি ভারতের বিচলিত হওয়ার কারণ আছে? মার্কিন জেনারেলকে পাকিস্তানের সামরিক সম্মান, তবে এই তেল সমঝোতা বা সম্ভাব্য বাণিজ্য চুক্তির বাইরেও এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে পরিষ্কার ইসলামাবাদ এবং ওয়াশিংটন পরস্পরের কাছাকাছি আসতে চাইছে। মাত্র কয়েকদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশানি ইমতিয়াজে ভূষিত করেছেন। ছবির ক্যাপশন, ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধানকে নিশান ইমতিয়াজে ভূষিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বলা হয়েছে, আঞ্চলিক শান্তির প্রসার এবং পাক মার্কিন সামরিক সম্পর্কে তার অবদানের স্বীকৃতিতেই এই সম্মান অর্পণ করা হলো। তবে এই পদক্ষেপ যে আমেরিকার প্রতি পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক বার্তা তাতে কোনো সন্দেহ নেই। ইসলামাবাদের প্রেসিডেন্টের প্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জেনারেল কুরিলাকে এই খেতাব তুলে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্বয়ং। এই অনুষ্ঠানে কয়েক সপ্তাহ আগে জেনারেল মাইকেল কুরিলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানকে ফেনোমেনাল পার্টনার বা অসাধারণ এক সঙ্গী বলে বর্ণনা করেছিলেন। ফলে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ এখন আবার কাছাকাছি আসছে, যে ইঙ্গিত পরিষ্কার। ট্রাম্পের সঙ্গে ফিল্ড মার্শালের মধ্যাহ্নভোজ প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায় মার্কিন সম্পর্ক যে বদলাচ্ছে তা অবশ্য খুব ভালোভাবে টের পাওয়া গিয়েছিল মাস দেড়েক আগেই, যখন পাকিস্তানের সেনাধ্যক্ষ ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট। বন্ধ দরজার আড়ালে খাবারের টেবিলে বসে দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকানো ট্রাম্পের অবদানের স্বীকৃতিতে পাকিস্তান তার নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করার পরই এই বৈঠক চূড়ান্ত করা হয়। আরও যেটা লক্ষণীয়, সেনাপ্রধান আসিম মুনিরের ওই সফরের ঠিক পরই জুলাই মাসের গোড়ায় ওয়াশিংটন ডিসিতে যান পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর সিধু। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করতে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে এই সফরে তিনি পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট ও ক্যাপিটল হিলে একের পর এক বৈঠক করেন। অনেক সামরিক পর্যবেক্ষকই মনে করছেন এয়ার চিফ মার্শাল সিধুর সফরের প্রধান লক্ষ্যই ছিল মার্কিন ডিফেন্স হার্ডওয়্যার বা ভারী সামরিক সরঞ্জাম পাওয়ার পথ প্রশস্ত করা। প্রসঙ্গত, পাকিস্তান বেশ কিছুদিন ধরে আমেরিকার তৈরি F-16 ব্লকের 70টি যুদ্ধবিমান AIM-7 স্পারো এয়ার টু এয়ার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের ব্যাটারি কেনার জন্য চেষ্টা চালাচ্ছে।
ক্রিপ্টোকারেন্সি ট্রাম্প পরিবারকে ব্যবসা সুযোগ, অথচ মাত্র কয়েক মাস আগেও মার্কিন প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল বেশ শীতল। হোয়াইট হাউসে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন তো তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতেও রাজি হননি, কিন্তু জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই সেই পরিস্থিতিতে আমূল পরিবর্তন ঘটান। 4 মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তার প্রথম ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের নাম করে তাদের বিশেষ ধন্যবাদ জানান। অ্যাবিগেট বোমা হামলার মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তারা যেভাবে সাহায্য করেছেন তার জন্য ভূরাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তানের সম্বন্ধে ট্রাম্পের এই মনোভাব বদলানোর পেছনে দুটি ফ্যাক্টর কাজ করে থাকতে পারে। প্রথমত, পাকিস্তান ক্রিপ্টোকারেন্সি সিস্টেমকে গ্রহণ করেছে এবং ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামে ট্রাম্প পরিবারের মালিকানা আছে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে স্থায়ী রাষ্ট্রীয়ভাবে অংশীদারিত্ব যেতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে পেশ করেছে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ কে.সি. সিং এর মতে, পাকিস্তানকে ট্রাম্প যে আচমকা একটা ভালোবাসতে শুরু করেছে তার পেছনে অবশ্যই এই দুটো ঘটনারই বড় ভূমিকা আছে। গত মে মাসের প্রথমার্ধে ভারতের অপারেশন সিঁদুর ও ভারত পাকিস্তানের পাল্টা জবাবকে কেন্দ্র করে দুই দেশ যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেই ঘটনা ট্রাম্প ও ইসলামাবাদের মধ্যে আস্থাকে বাড়িয়ে তুলেছে। কারণ ওই সংঘাত শুরু হওয়ার 4 দিনের মাথাতেই প্রেসিডেন্ট ট্রাম্প সবার আগে দাবি করেন তার সরকারের মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে সত্যি সত্যি যুদ্ধবিরতি কার্যকর হয়ে যায়। পরে পাকিস্তান তার বক্তব্যকে অক্ষরে অক্ষরে মেনে নিলেও ভারত এখনও যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতার দাবি স্বীকার করতে রাজি হয়নি। ভারতের পার্লামেন্টেও সরকার দাবি করেছে যুদ্ধবিরতিকে তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকাই ছিল না। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও বারে বারেই বলে চলেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এই আবহে তার কোনো পক্ষের দিকে ঝোঁকাটা স্বাভাবিক, সেটা অনুমান করা কঠিন নয় মোটেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।